নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 21শে জুন বীরভূমের লাভপুরের কাছে একটি গ্রামে গোষ্ঠী সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। ওই গ্রামে নকল কয়েন তৈরি করা হতো। এখন প্রশ্ন হচ্ছে, মুড়ি মুড়কির মতো বোমাবাজি হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন না যে অস্ত্রের বেআইনি মজুদ ভান্ডার উদ্ধার করতে হবে পুলিশকে? একাধিকবার তিনি সময়সীমা বেঁধে দিয়েছিল, কিন্তু মুখ্যমন্ত্রীর কথা আর বাস্তব যে কখনোই মেলে না। লাভপুরের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এবং এই তো নির্বাচন আসছে, কত মায়ের কোল যে খালি হবে ভাবতেই আতঙ্ক হচ্ছে। এই ধরনের আশঙ্কার কারণ কি? পশ্চিমবঙ্গে যে কোনো ধরনের নির্বাচন হলে আমরা অতীতে দেখেছি মায়েদের কোল খালি হয়। সেই পদ্ধতির কোনো বিরাম নেই, এখনো চলছে। লোকসভা নির্বাচনে হয়েছে, তার আগে পঞ্চায়েতে হয়েছে। 21-এর বিধানসভা নির্বাচনের পরে ভোট পরবর্তী হিংসায় 52 জন বিজেপির কর্মী খুন হয়েছে। সারা ভারতবর্ষ যখন নির্বাচনটাকে একটা উৎসবের বিষয় বলে মনে করে, তখন আমাদের এই ঈশ্বর পরিত্যক্ত বঙ্গ দেশে নির্বাচনের সময় রক্ত ঝরে। এ লজ্জা আমরা লুকোবো কোথায়? গোঘাটে বিজেপির এক সংখ্যালঘু সেলের নেতা তার রহস্য মৃত্যু হয়েছে। আমি জানি না কি চলছে পশ্চিমবঙ্গে, তদন্ত করে দেখা হোক। রাজ্য প্রশাসন যদি ব্যর্থ হয় তাহলে অন্য ব্যবস্থা কিন্তু নেওয়া উচিত। কেন্দ্রীয় সরকারও চুপ করে বসে থাকতে পারে না, কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি সত্যিই খুব খারাপ। শাসক দলের সমর্থক বন্ধুরা আমায় গালিগালাজ করতে পারেন, নানা রাজ্যের উদাহরণ টেনে বলতে পারেন যে পশ্চিমবঙ্গ মরুদ্যান। আমি অন্য রাজ্যের উদাহরণে যাব কেন? আমি তো এই রাজ্যের মানুষ, এখানেই তো জন্মেছি, এখানেই বড় হয়েছি, এই রাজ্যেই তো পঞ্চভূতে বিলীন হব। তাহলে আমাদের রাজ্যের পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ জানানোটা কি অন্যায় কাজ? কথায় কথায় বিজেপি শাসিত রাজ্যের সঙ্গে তুলনা কেন হবে? আমরা তো সবার থেকে আলাদা। হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া উইল থিঙ্ক টুমরো। কথায় কথায় আমরা বলি এসো আমার ঘরে এসো, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু খুব উদ্বেগজনক। এখন প্রশ্ন হলো, তো নির্বাচন তো এসে গেল, আমাদের সিলেবাসে ইলেকশন। যারা আমরা রাজনৈতিক সাংবাদিকতা করি, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা, সমর্থকরা, নেতারা, তারা কিন্তু ইলেকশন মোডে চলে গেছেন। এক একটা করে দিন যাচ্ছে, 2026-এর গুরুত্বপূর্ণ নির্বাচন কিন্তু এগিয়ে আসছে। ভবানীপুর কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়বেন। এবার তিনি নিশ্চয়ই অ্যাডভেঞ্চার করবেন না, যেটা করেছিলেন নন্দীগ্রামে গিয়ে, ঝোঁকের বসে করেছিলেন। ভবানীপুর তার হোম টার্ফ, আর হোম টার্ফে খেলা খুব সহজ। এবং ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কম্পোজিশন যদি দেখেন, ওখানে দুটো ওয়ার্ড আছে যেখানে সংখ্যালঘু অধ্যুষিত, সেখান থেকে বিপুল লিড পায় রাজ্যের শাসক দল, এবং সেই লিড তারা কিন্তু জয়ের পথকে সুনিশ্চিত করে। আর যে 5টা ওয়ার্ড আছে, সেই 5টা ওয়ার্ডে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়। সেখানে বিজেপি যথেষ্ট শক্তিশালী, এবং লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে দেখলে সেই ওয়ার্ডগুলোতে বিজেপি এগিয়ে আছে। কিন্তু লোকসভা নির্বাচন আর বিধানসভা নির্বাচন তো এক নয়। একটা দেশের সরকার গঠন, একটা রাজ্যের সরকার গঠন, এবং যে কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী প্রতিদ্বন্দ্বিতা করেন সেই কেন্দ্রের গুরুত্বটাই আলাদা, নজর সেখানে থাকে। শুভেন্দু অধিকারী বলেছিলেন যে ভবানীপুরে এমন লড়াই তিনি মুখ্যমন্ত্রীকে দেবেন যে মুখ্যমন্ত্রী ওই কেন্দ্রের বাইরে বেরোতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের অনতি দূরে বিজেপি একটা পার্টি অফিস তৈরি করেছে।
অনেকে শুভেন্দুর এই কথা শুনে হয়তো ভেবেছিলেন শুভেন্দু নিজেই ভবানীপুরে প্রতিদ্বন্দ্বিতা করবেন, কিন্তু না, শুভেন্দু কেন করবেন? শুভেন্দু নন্দীগ্রামে করবেন। ভবানীপুরে একজন জবরদস্ত প্রার্থীকে দেয়া হবে, যে প্রার্থী মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুটতে পারেন। দেখুন, একদম অভিজাত, অবাঙালি, বাঙালি, সংখ্যালঘু মিশ্র পপুলেশন, একদম খাস কলকাতার কেন্দ্র, হার্ট অফ দ্য সিটি বলা যেতে পারে। তো সেখানে তো একজন জবরদস্ত প্রার্থী দাঁড় করাতে হবে, যে প্রার্থী অকুত ভয়ে নির্বাচনে লড়তে পারবেন, যার একটা পরিচিতি আছে সমাজে, শিক্ষা দীক্ষায় তার একটা কি বলবো আলাদা পরিচিতি আছে। আপনারা গেস করুন কে হতে পারে। 2021 সালে ভবানীপুরে দাঁড়িয়েছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে তিনি হেরে যান। তারপর শোভনদেব চট্টোপাধ্যায়কে অন্য আসনে পাঠানো হয়। খড়দা থেকে মুখ্যমন্ত্রী উপনির্বাচনে যেতেন বিপুল ভোটে ভবানীপুর থেকে। মুখ্যমন্ত্রী এখনো অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছে, কিন্তু লড়াইয়ের জমি তো ছাড়া যায় না। প্রধানমন্ত্রী বারাণসী থেকে দাঁড়ালে সবাইকে লড়াইটা ছেড়ে দেয়? প্রধানমন্ত্রীর জয় নিশ্চিত যেন লড়াইটা করে। প্রধানমন্ত্রীকে কতটা চাপ দেওয়া যায়, কতটা তার ব্যবধান কমানো যায়, আর অপ্রত্যাশিত যদি কিছু হয় তো সে তো আলাদা কথা। যেমন ইন্দিরা গান্ধী নিজে তো রায়বেরিলি থেকে হেরেছিলেন, সেসব ইতিহাস তো আমরা জানি। কিন্তু ভবানীপুরে বিজেপির প্রার্থী কে হতে চলেছে, অন্তত যার প্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়ে বিজেপির মধ্যে কয়েকদিন হলো আলোচনা শুরু হয়েছে। এই আলোচনাটা কিন্তু দীর্ঘদিন হয়নি। আমি বলবো যে বিগত 24 ঘন্টার মধ্যেই আলোচনাটা শুরু হয়েছে। সম্পূর্ণ একটা অন্য আঙ্গিকে বিষয়টা চলে এসছে। দেখুন, সুকান্ত মজুমদার 20 জুন ভবানীপুরে মানে হরিশ মুখার্জি স্ট্রিটে যেতে চাইছিলেন। রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়, যিনি দীর্ঘদিন প্রবাসে আছেন, ডাক্তার, কৃতি মানুষ, মান্নাদের গানের ভক্ত, 130 বছর ধরে তিনি ওই অঞ্চলে আছেন, বাড়িতে তার বৃদ্ধা মা আছেন। ভদ্রলোকের বক্তব্য শুনছিলাম কাল টিভিতে, একদম ঝরঝর ঝরঝর করে বাংলা বলেন এবং খুব স্পষ্ট বলিষ্ঠ একজন প্রতিবাদী মানুষ। এই রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় কেলগে, যখন অক্সফোর্ডের কেলগ কলেজে যখন মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, তখন তাকে কিছু প্রশ্ন করেছিলেন, সেগুলো ভাইরাল হয়েছে, সেই ছবি, সেই ভিডিও। আরজি করে তিলোত্তমার হত্যার বিচার চেয়েছিলেন, কেন তদন্তের নামে প্রহসন হচ্ছে এটা তার দাবি, সেই প্রশ্ন তুলেছিলেন। স্বভাবতই মুখ্যমন্ত্রী বিব্রত হয়েছিলেন, ক্ষুব্ধ হয়েছিলেন। সেই রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার জন্য বিজেপির রাজ্য সভাপতি, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার 20 জুন তার বাড়িতে যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু পুলিশ তাকে যেতে দেয়নি, আটকে দিয়েছে। কেন হরিশ মুখার্জি স্ট্রিটে যাওয়া যাবে না কেন? প্রশ্নটা আমার এখানেই। হ্যাঁ, ওটা হাই সিকিউরিটি জোন, ছোটবাবু থাকেন, অনতিদূরে মুখ্যমন্ত্রী থাকেন। ছোটবাবু এখন ওখানে থাকেন না, কিন্তু তার নিরাপত্তার ওখানে জবরদস্ত অ্যারেঞ্জমেন্ট আছে। আপনারা গেলেই দেখতে পাবেন সাদা পোশাকের পুলিশ, এমনি পুলিশ, নিরাপত্তা রক্ষী, পুলিশের গাড়ি সবসময় ওখানে দাঁড়িয়ে থাকে। বলতে পারে ছোটবাবুর নিরাপত্তা সুরক্ষিত করার জন্য 14 তলার এরকমই নির্দেশ আছে, তিনি তো জেড ক্যাটেগরি নিরাপত্তা পান। ওই রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় একদম ছোটবাবুর বাড়ির লাগোয়া বাড়িতে থাকেন 130 বছর ধরে। আমি তার একটা টেলিভিশনে তার বক্তব্য শুনছিলাম, বলছেন যে তার বাবারা, তার পূর্বপুরুষরা সব স্বাধীনতা সংগ্রামী ছিলেন। রানী রাসমণি না মা সারদা কেউ বোধহয় তাদের বাড়িতে এসছিলেন। তিনি মান্নাদের একজন একনিষ্ঠ ভক্ত, ভালো গান গান। তা সুকান্ত মজুমদার যেতে পারেননি, সুকান্ত মজুমদার তার বাড়িতে আসতে পারছেন না শুনে রজতবাবু কিছুটা হেঁটেই গেছিলেন সুকান্ত বাবুর সঙ্গে দেখা করতে। কথা হয়, তারপরে হঠাৎ করে পুলিশ রজতবাবুর ভাষায় একদম চোর ডাকাতের মতো তার সঙ্গে ব্যবহার করে, তাকে আটক করে, তারপরে তাকে লালবাজার থেকে ছেড়ে দেওয়া হয়।
পুলিশ বলছে আটক নয়, এই পুলিশ বলছে গ্রেপ্তার নয়, শুধু আটক। এই যখন পরিস্থিতি, তখন বিজেপির রাজ্য স্তরের শীর্ষ নেতারা আলোচনা করছেন যদি সবকিছু ঠিকঠাক থাকে, রজতবাবু যদি রাজি হন বা রজতবাবুর প্রার্থী হওয়ার ক্ষেত্রে যদি কোনো আইনগত জটিলতা না থাকে, তাহলে বিজেপির নেতারা তাকে এই প্রস্তাবটা দেবেন যে তিনি ভবানীপুর কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করুন। এটা একদম লেটেস্ট ডেভেলপমেন্ট। কাল আমার সঙ্গে বিজেপির দু একজন শীর্ষ নেতার কথা হয়েছে, কথা প্রসঙ্গে তারা এই বিষয়টা জানিয়েছেন, তারা খুব সিরিয়াসলি বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করছেন। কিন্তু এখানে তো কিছু প্রশ্নও আছে। প্রথম কথা, রজতবাবু সক্রিয় রাজনীতিতে আসবেন কিনা। দুই, তিনি 30 বছর লন্ডনে ছিলেন, তিনি ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া। ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়াকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। যদি আইনগত বাধা থাকে তাহলে সেটা সম্ভব হবে না, তাহলে ওনার ব্রিটিশ সিটিজেনশিপকে ত্যাগ করতে হবে। সেটা তিনি করবেন কিনা এসব ব্যাপারে আমার কিন্তু কিছু জানা নেই। কিন্তু বিজেপির অভ্যন্তরে 20 জুনের ঘটনার পর এই সম্ভাবনাটা কিন্তু যথেষ্ট দানা বেঁধেছে যে রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়, তিনি ডাক্তার, একদম ওখানকারই মানুষ, ভবানীপুরেরই মানুষ, তাকে প্রার্থী করা যায় কিনা। দেখুন, রজতবাবুর সঙ্গে আমার কথাবার্তা হয়নি, কিন্তু বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে আমার কথা হয়েছে। তাদের মনোভাব অত্যন্ত পজিটিভ। তারা চাইছেন রজতবাবুকেই ভবানীপুর কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দাঁড় করাতে। এটা যে একেবারে প্রাথমিক আমি সেটাও বলবো না, হয়তো আগে থেকে তাদের মনে এ ধরনের একটা চিন্তা ভাবনা ছিল। সুকান্তবাবু যাচ্ছিলেন তার বাড়িতে, রাজনীতিবিদরা তো এমনি এমনি চান না, নিশ্চয়ই নির্বাচন এসে গেছে। তিনি ভবানীপুরের বাসিন্দা, কেলক কলেজে মুখ্যমন্ত্রীর সঙ্গে কার্যত বাকযুদ্ধে জড়িয়ে পড়েছিলেন, শিক্ষিত মানুষ, তাকে যদি প্রার্থী করা যায়, তো এই সম্ভাবনাটা কালকেই বিজেপির নেতাদের মনে এসছে তা নয়, হয়তো তাদের মনে ছিল, কিন্তু কালকের ঘটনা তাদের চিন্তা ভাবনার যে বিষয় ছিল সেই বিষয়টাকে ত্বরান্বিত করেছে যে এরকম হলে কিন্তু খুব ভালো হয়। তারা রজতবাবুর সঙ্গে এরপরে কথা বলেছেন কিনা জানি না, রজতবাবুর মনোভাব কি জানি না, তবে এইটুকু জানি তিনি একজন আপোষহীন মানুষ। তিনি কালকে এই হ্যারাসমেন্টটাকে মানেননি এবং তিনি আদালতের দ্বারস্থ হবেন। যদি শেষ পর্যন্ত রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে একটা বেশ আকর্ষণীয় লড়াই আমরা দেখতে পাব। মুখ্যমন্ত্রীর হোম টার্ফ, তার সংগঠন আছে, তার মন্ত্রী শান্ত্রীরা ঝাঁপিয়ে পড়বে মুখ্যমন্ত্রীর জয়কে নিশ্চিত করার জন্য, কিন্তু একদম খালি মাঠ তো মুখ্যমন্ত্রীকে ছেড়ে দেবে না বিজেপি। তারাও একজন জবরদস্ত প্রার্থীকেই দাঁড় করাবে। হতে পারে যে তার পূর্ব রাজনৈতিক অভিজ্ঞতা নেই, তাতে কি এসে যায়। মনীশ গুপ্ত তো বুদ্ধবাবুকে হারিয়েছিলেন যাদবপুরে, তা বুদ্ধবাবু যাদবপুরে হারবেন অতি বড় তৃণমূল সমর্থকও কি ভাবতে পেরেছিলেন? 20,000 ভোটে বুদ্ধবাবুকে হারিয়েছিলেন মনীশ গুপ্ত। তো এরকম হয়। অমিতাভ বচ্চন বহুগুণাকে হারিয়েছিলেন এলাহাবাদে। এরকম অনেক 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 উদাহরণ আছে, ইতিহাসের পাতা উল্টালে আমরা জানতে পারব। যদি রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত বিজেপির প্রস্তাবে রাজি হন, তবে একটা মাস্টার স্ট্রোক হবে। দেখুন, ওনার কোনো রাজনৈতিক মানে বিজেপি করার অভিজ্ঞতা, সঙ্গ করার অভিজ্ঞতা সেভাবে নেই, তিনি তো বিদেশেই ছিলেন। কিন্তু আমার ধারণা উনি একজন জাতীয়তাবাদী মানুষ, সনাতনী মানুষ, জাতীয়তাবাদী সনাতনী ভাবধারায় উদ্বুদ্ধ মানুষ। তিনি যদি রাজি হন, 2026-এর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে একটা উল্লেখযোগ্য ঘটনা হবে। পুরো বিষয়টা নিয়ে কথা বলেছিলাম। ভবানীপুরের আদি বাসিন্দা, বিশিষ্ট কার্ডিওথোরাসিক সার্জন,
ডক্টর কুণাল সরকারের সঙ্গে। কি বললেন ডক্টর সরকার, শুনে নিন। ডক্টর সরকার রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়, যিনি আপনাদেরই পেশায় আছেন, দীর্ঘদিন লন্ডনে ছিলেন, কেলগ কলেজ অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর বক্তৃতার সময় যিনি আর্জি করের প্রসঙ্গটা উত্থাপন করেছিলেন, তিনি হরিশ মুখার্জি স্ট্রিটের আদি বাসিন্দা। তার বৃদ্ধা মা থাকেন, মান্নাদের ভক্ত। সুকান্ত মজুমদার তার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তারপরে কি হয়েছে আপনারা সবাই জানেন। কিভাবে বিষয়টাকে দেখছেন? এটা কি অক্সফোর্ডের ঘটনার পর একটা কি বলবো আর কি প্রতিশোধ বলুন, প্রতিহিংসা বলুন, বা বার্তা দেওয়ার চেষ্টা প্রশাসনের পক্ষ থেকে যে মুখ খোলা যাবে না? দেখো, কথাটা হলো একটা গণতান্ত্রিক অসহিষ্ণুতা। এটা এটা একটা বিশ্বব্যাপী সমস্যা আজকের দিনে। হ্যাঁ, কারণ গণতন্ত্র ব্যাপারটাকে এক সময় যেটাকে আমাদের সভ্যতার আভরণ বলে মনে হতো, এখন গণতন্ত্রটাকে ক্রমশ সভ্যতার অসুস্থতা বলে মনে হচ্ছে আর কি। এবং সত্যি কথা বলতে, যখন আমরা আমাদের দোরগোড়ায় দেখছি সেটা ভালো লাগছে না, রাজ্য স্তরে ভালো লাগছে না, কেন্দ্রীয় স্তরে ভালো লাগছে না, এবং ইভেন জিও পলিটিক্যালিও সেটা দেখতে ভালো লাগছে না। এবার এই যে ঘটনাটা, যে ধরো রজত শুভ্রর সঙ্গে যেটা হলো, যদিও কিছু অর্থে আমিও ভবানীপুরের লোক, এবং আমার অর্ধেকটা সময় কলকাতায় থাকলে ভবানীপুরেই কাটে, সুতরাং আমার মনে হয় যে আমরা সহিষ্ণুতা বা গণতান্ত্রিকতা দেখাবার চেষ্টা করছি, কিন্তু সেটা করতে যে গণতন্ত্রের প্রতি একটা কমিটমেন্ট লাগে এবং গণতন্ত্রের মধ্যে যে একটা লার্জার টলারেন্স লাগে, সেইটা আমাদের সার্বিক সিস্টেম থেকে সেটা ধীরে ধীরে বলবো না, বেশ তাড়াতাড়ি সেটা চলে যাচ্ছে আর কি। এবং এই অসুখটা ইট ইজ অলমোস্ট আ প্যান্ডেমিক আজকের দিনে। সুতরাং আমার প্রায়শই মনে হয়, হ্যাঁ, আমি এই যে নানান রকম ডিবেটের মধ্যে আমি একটা ডিবেট করি, তার নাম হচ্ছে ডেমোক্রেসি ইজ এ ডিজিজ। কারণ হরে ধরে আমাদের মধ্যে টলারেন্স, আমাদের মধ্যে আমার সঙ্গে মতের মিলল না এমন মানে কন্ট্রাডিক্টরি ওপিনিয়ন শোনার, সেটাকে আত্মস্থ করার, সেটাকে নিয়ে একটা কনস্ট্রাকটিভ ডিবেট করার জিনিসটা আমাদের কারোর মধ্যেই নেই। এবার রজত শুভ্রের ব্যাপারে প্রথম যেটা বলবো, যেটা আমি ওই অক্সফোর্ড কেলগের ঘটনাটাতেও বলেছিলাম, যে কে কি বললো না বললোর আগে যারা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ওরকম একটা শ্যাবি অনুষ্ঠানে নিয়ে গিয়ে হাজির করেছিলেন, তাদের অনেক জবাবদিহি করার আছে। মানে সেই প্রোগ্রামটায় কি হলো, কে কি বললো, কে কাকে কি প্রশ্ন করলো, আমার কাছে সেটা একটা সেকেন্ডারি পয়েন্ট। আজকে যারা মুখ্যমন্ত্রীর মন্ত্রণাদাতা আছেন, যারা তার পার্সোনাল প্রোগ্রামগুলো কনস্ট্রাক্ট করেন, যে ভারতবর্ষের প্রায় তৃতীয় বৃহত্তম রাজ্য, সেই রাজ্যের একজন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ মুখ্যমন্ত্রী, তাকে নিয়ে গিয়ে এমন একটা অনুষ্ঠানে হাজির করা হলো যে সত্যি কথা বলতে দ্যাট ওয়াজ এ ভেরি ব্যাডলি অর্গানাইজড প্রোগ্রাম। এবং সেটা যারা এই পুরো ট্যুর বা মুখ্যমন্ত্রীর ভিজিটটা অর্গানাইজ করেছিলেন, দ্য রেসপন্সিবিলিটি গোজ অন দেম। এখন এই যে ব্যাপার স্যাপার বলবো, ধরো সেটা রজত হোক বা অন্য কেউ হোক, তারা যখন এই যে আমাদের নরেন্দ্র মোদী কানাডায় গেলেন, হ্যাঁ, তো আমরা আমাদের দেশে দেখিনি, কিন্তু নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কানাডার থেকে ওই খালিস্তানিরা যথেষ্ট ডেমনস্ট্রেট করেছে। কিন্তু ক্যানাডিয়ান গভর্নমেন্ট সেটা কিন্তু আমাদের মোদিজির বিরুদ্ধে যে মানে দি প্রোটেস্ট ডেমনস্ট্রেশন হবে, সেটা কিন্তু রোখার তারা খুব একটা গরজ দেখাননি। কিন্তু আমাদের পররাষ্ট্র মন্ত্রক বা প্রধানমন্ত্রীর ট্যুর গুলো যারা অর্গানাইজ করছেন, তারা জিনিসটাকে এমন করে ক্রাফট করলেন, এমন করে অর্গানাইজ করলেন যে সেটা হবে লোকে জানতো। খালিস্তানিরা অনেক কিছু কথা বলবে যেটা আমার তোমার মতের সঙ্গে মিলবে না, সেটাও লোকে জানতো। কিন্তু জিনিসটাকে নিয়ে ওই রকম একটা ক্রুড কর্কশ একটা পরিস্থিতি, সিচুয়েশন, ম্যানেজিং সিচুয়েশন,
এই সিচুয়েশন ম্যানেজমেন্টটা ওয়াজ এ হিউজ ফেলিয়ার ইন দ্যাট কেলগ কলেজ ইভেন্ট। রাইট। সেখানে তারা মুখ্যমন্ত্রীকে নিয়ে গিয়ে, সেটা রজত হতে পারত, অন্য কেউ হতে পারত, সেখানে যদি একটা ডিগনিফাইড একটা পোডিয়াম থাকতো, কেউ একটা আরজিকর নিয়ে প্রশ্ন করতেন, উনি তার উত্তর দিতেন, সেটাকে অনেকটা, সেই পরিস্থিতিটাকে অনেকটা গ্রহণযোগ্য মনে হতো। মুখ্যমন্ত্রীর এম্বারেস হওয়াটাকেও যেমন আমার কাছে গ্রহণযোগ্য লাগেনি, তেমন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে সে আমাদের যদুবাবুর বাজারে ঝগড়াঝাটির মতো লোকে উঠে দাঁড়িয়ে প্রশ্ন করবে, সেটা কেউ আমার গ্রহণযোগ্য লাগেনি। সেটা আমাদের বাঙালির যে একটা সাংস্কৃতিক দৈন্য, সেই দৈন্যটা সেখানে প্রকাশ পেল। পৃথিবীতে এমন কোনো জায়গা নেই, নরেন্দ্র মোদী ইন খালিস্তান, ডোনাল্ড ট্রাম্প ইন প্যালেস্টাইন, প্রত্যেকটা পলিটিক্যাল কনস্ট্রাক্টের নিজস্ব দুর্বলতা আছে। সিমিলারলি ধরো তৃণমূল ইন সিঙ্গুর, তৃণমূল ইন আরজিকর, সেটা হচ্ছে তাদের পলিটিক্যাল ম্যাট্রিক্সের দুর্বলতা। Every political matrix is going to have its weakness. So that was a totally mismanaged affair. আর রজতের ধরো বাড়ির সামনে এই পুলিশের লাফালাফি করা, তারপর হঠাৎ মেডিকেল কাউন্সিল তাকে চিঠি দেওয়া, এগুলো আমার মনে হয় কিছুটা, কি বলবো, একটা অ্যাডোলেসেন্ট অ্যাঙ্গারের মতো শোনাচ্ছে। কারণ মেডিকেল কাউন্সিল চিঠি দিয়ে রজত শুক্লকে কিছুই করতে পারবে না, ও তাদের ধরা ছোঁয়ার বাইরে। সুতরাং আমার মনে হয় যা হয়ে গেছে হয়ে গেছে। এখন রজতের ওপর তার একটা রিট্যালিয়েশন বা আক্রোশটা এইভাবে দেখাতে গেলে আমাদের নিজেদের বাঙালিদের আমাদের মানে নিজের ধুলোবালিগুলো নিজের গায়ে এসেই লাগবে। সুতরাং লেট দ্য ম্যাটার সেটল। থ্যাংক ইউ ডক্টর সরকার। লেট দ্য ম্যাটার সেটল। আর আবার বলবো যে অন বিহেস্ট অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, যারা মুখ্যমন্ত্রীকে ওই এম্বারেসমেন্টের মধ্যে নিয়ে গিয়ে ফেলেছিলেন, তাদের যেন কোনো না কোনো ভাবে তাদের একটা অ্যাকাউন্টেবিলিটি নেওয়া হয়। থ্যাংক ইউ ডক্টর সরকার, থ্যাংক ইউ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.